আমার প্রাক্তন স্ত্রী দুটি সন্তান কুলে নিয়ে রাস্তা পার হতে দেখে আমার হবু স্ত্রী আমাকে বলল, ভালো করে দেখো ওকে। সায়ান, তোমার প্রাক্তন স্ত্রী শেষ পর্যন্ত দুই যমজ বাচ্চাকে বুকে জড়িয়ে ভাঙাড়ি কুড়াচ্ছে। কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠলো। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে আমি স্থির চোখে তাকিয়ে রইলাম। বিবর্ণ সালোয়ার কামিজ, কাঁধে পুরনো একটা ব্যাগ, দুই হাতে দুই ছোট্ট শিশুকে সামলে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। গাড়ির হর্ন, মানুষের ভিড় আর ধুলোবালির মাঝেও আমি তাকে চিনে ফেললাম। সে মারিয়া, আমার প্রাক্তন স্ত্রী। যে মেয়েটা একসময় আমার ঘরের রানী ছিল, আজ সে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আমার পাশে দাঁড়িয়ে আছে মিথিলা, আমার হবু স্ত্রী। মিথিলা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তুমি তো বলেছিলে ও খুব অহংকারী ছিল। দেখো ভাগ্য কাকে কোথায় নামিয়ে আনে। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার মাথার ভেতর তখন 4 বছর আগের ঘটনাগুলো ঝড়ের মতো ফিরে আসছিল। 4 বছর আগে মারিয়া ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। মারিয়ার বাবা ছিলেন একজন সৎ স্কুল শিক্ষক। বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু মানুষ হিসাবে অসাধারণ ছিলেন। অন্যদিকে আমার মা ছিলেন ধনী ব্যবসায়ী। আমার নানা ভাই তাকে এগুলো দিয়ে গিয়েছিল। আমাদের কয়েকটি বাড়ি, জমি আর একটি বড় শপিং কমপ্লেক্স ছিল। মা সবসময় বলতেন আমার সম্পত্তির উত্তরাধিকার হবে সেই ছেলে যে আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। আমি তখন মায়ের কথাতেই চলতাম। একদিন মা আমাকে ডেকে বললেন, মারিয়াকে ডিভোর্স দাও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন? মা ঠান্ডা গলায় বলেছিলেন, কারণ আমি ওকে পছন্দ করি না। আর যদি আমার সম্পত্তি চাও তাহলে আমার সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমি প্রতিবাদ করতে পারতাম, আমি মারিয়ার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি লোভী ছিলাম। মায়ের কোটি টাকার সম্পত্তি হারানোর সাহস আমার ছিল না। সেই দিন থেকে আমি মারিয়ার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করলাম। কারণে অকারণে চিৎকার করতাম, সামান্য ভুলেও অপমান করতাম। অনেক রাত পর্যন্ত তাকে কাঁদিয়ে রাখতাম। তবু মারিয়া আমাকে ছেড়ে যায়নি। সে শুধু বলতো, সায়ান, আমি কি এমন ভুল করেছি যে তুমি এত বদলে গেলে? আমি কোনো উত্তর দিতাম না, কারণ সত্যিটা বলতে লজ্জা লাগতো। একদিন সে কাঁদতে কাঁদতে বলেছিল, তোমার মা যদি আমাকে নাও পছন্দ করেন, তুমি তো আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, তাই না? আমি সেদিনও চুপ ছিলাম, আর আমার সেই নীরবতাই ছিল সবচেয়ে নিষ্ঠুর উত্তর। কয়েক মাস পর আমি তাকে ডিভোর্স পেপার এগিয়ে দিলাম। মারিয়া কাগজটার দিকে তাকিয়ে অনেকক্ষণ কিছু বলতে পারিনি। তারপর ধীরে ধীরে বলেছিল, শুধু একবার সত্যি কথা বলো, তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানতাম আমি এখনো তাকে ভালোবাসি। কিন্তু সম্পত্তির লোভ আমার ভালোবাসার চেয়ে বড় হয়ে গিয়েছিল। সেদিন মারিয়া কাগজে সই করে চলে গিয়েছিল। যাওয়ার সময় শুধু একটা কথা বলেছিল, একদিন তুমি নিজের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে সায়ান। আমি তখন তার কথাই হাসছিলাম। ভাবছিলাম কোটি টাকা সম্পত্তি পেলে অনুতাপের কোনো কারণই থাকবে না। কিন্তু জীবন কখনো কখনো এমন হিসাব মেলায় যা মানুষ কল্পনাও করতে পারে না। হঠাৎ একটা ছোট্ট ছেলে মারিয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে শুরু করলো। মারিয়া তাকে বুকে টেনে নিল। অন্য শিশুটিও তার আঁচল আঁকড়ে ধরলো। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। দুই শিশু দেখতে প্রায় একই রকম, যমজ। আমার বুকের ভেতরে অদ্ভুত এক ভয়ে জন্ম নিল, কারণ ডিভোর্সের আগে মারিয়া একবার আমাকে বলেছিল যে সে মনে হয় মা হতে চলেছে, আর আমি সেই কথাকেও গুরুত্ব দিইনি। আমি ধীরে ধীরে রাস্তার দিকে এগুতে শুরু করলাম। মিথিলা বিরক্ত হয়ে বলল, কোথায় যাচ্ছে? আমি কোনো উত্তর দিলাম না। আমার চোখ তখন শুধু মারিয়ার দিকে। হঠাৎ মারিয়ার গাড়ি দেখে দৌড় দেওয়ার সময় তার হাতের ব্যাগটা পড়ে গিয়ে পুরনো ফাইল থেকে কয়েকটি কাগজ বাতাসে উড়ে রাস্তার উপরে পড়ে গেল। একটি কাগজ এসে আমার পায়ের কাছে থামলো। আমি নিচু হয়ে সেটা তুললাম। কাগজটার উপর জলজল করতে থাকা নিজের নামটার দিকে তাকিয়ে আমার হাত পা দুটো কাঁপতে শুরু করলো। পিতা সায়ান রহমান। চারপাশে সমস্ত কোলাহল, গাড়ির হর্ন, মিথিলার চড়া গলার চিৎকার, সবকিছু যেন মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। আমার চোখের সামনে শুধু ভেসে উঠতে লাগলো 4 বছর আগের সেই দিনটার কথা, যেদিন মারিয়া অশ্রুসজল চোখে আমাকে বলেছে, সায়ান, আমি মনে হয় মা হতে চলেছি। সেদিন সম্পত্তির লোভে অন্ধ হয়ে আমি তার সেই জীবনের সবচেয়ে বড় সুখের খবরটাকে শুধু অবহেলাই করিনি, বরং তাকে একটা মিথ্যে অপবাদে জড়িয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আজ নিয়তি সেই সত্যকে এমন এক রাস্তায় এনে আমার পায়ের কাছে আছড়ে ফেললো, যেখানে দাঁড়িয়ে আমি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলেছি। তারা আমার সন্তান, ওই দুটো ফুটফুটে যমজ শিশু আমারই রক্ত। কি হলো সায়ান, তোমার একটা নোংরা কাগজ হাতে নিয়ে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? চলে এসো এখান থেকে, রোদের মধ্যে আমার চামড়া পুড়ে যাচ্ছে। পেছন থেকে মিথিলা আমার হাত ধরে টান দিল। তার কণ্ঠের বিরক্তি আর অবজ্ঞা আমার কানে বিষের মতো ঠেকলো। আমি মিথিলার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। আমার চোখ তখন রাস্তার ওপাশে। মারিয়া ততক্ষণে ব্যস্ত রাস্তা পার হয়ে ওপাশের ফুটপাতে গিয়ে বসেছে। সে হাঁপাচ্ছে। একটা বাচ্চার কান্না থামানোর জন্য সে তার বিবর্ণ আঁচল দিয়ে বাচ্চার মুখটা মুছে দিচ্ছে, আর অন্য বাচ্চাটা ক্ষুধার্ত চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। যে মেয়েটার পায়ের কাছে একদিন 4-5 জন কাজের লোক হাত জোর করে দাঁড়িয়ে থাকতো, সে আজ ধুলোপুলির মধ্যে বসে আছে, বাচ্চাদের শান্ত করার চেষ্টা করছে। আর এই সবকিছুর জন্য আমি দায়ী, শুধুই আমি আর এক মুহূর্ত না ভেবে রাস্তার ওপারে মারিয়ার দিকে দৌড়াতে লাগলাম। সায়ান, সায়ান, কোথায় যাচ্ছ তুমি? ওই ভাঙাড়িওয়ালির কাছে কেন যাচ্ছ? শুনো সায়ান, পেছন থেকে মিথিলা চিৎকার করতে লাগলো, কিন্তু সে চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছালেও মনের ভেতরে ঢুকলো না।
রাস্তা পার হয়ে আমি যখন মারিয়ার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তীব্র রোদে মারিয়ার ফর্সা মুখটা পুড়ে তামাটে হয়ে গেছে, কপালে জমেছে বিন্দু বিন্দু। আমাকে আচমকা তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মারিয়া চমকে উঠল। তার চোখের কোনায় এক পলকের জন্য একরাশ চেনা চাউনি ভেসে উঠলে পরক্ষণে তা এক চরম উদাসীনতা আর অপমানের রূপ নিল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, দুই বাচ্চাকে দুই কুলে শক্ত করে জড়িয়ে ধরে আমার পাশ কাটিয়ে চলে যেতে চাইলো। আমি তার পথ আটকে দাঁড়ালাম। মারিয়া থামলো, কিন্তু আমার দিকে তাকালো না। নিচের দিকে তাকিয়ে একদম শান্ত শীতল গলায় বলল, রাস্তা ছাড়ুন, আমার তাড়া আছে। বাচ্চাদের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, ওরা আমার সন্তান। মারিয়া, তুমি কেন 4 বছর ধরে এই সত্যটা আমার কাছে থেকে লুকিয়ে রাখলে? আমার চোখ দিয়ে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পায়ের কাছে সেই হাসপাতালের রিপোর্টটা আমি তার সামনে তুলে ধরলাম। মারিয়া এবার ধীরে ধীরে মুখ তুললো। তার সেই শান্ত চোখের ভেতরে আজ কোনো ভালোবাসা নেই, কোনো অভিমানও নেই। যা আছে তা হলো তীব্র ঘৃণা আর অবহেলা। সে একটা শুকনো হাসি হাসলো। আপনার সন্তান শায়ান রহমান? আপনি বোধহয় ভুল করছেন। 4 বছর আগে যেদিন আপনি টাকার লোভে আপনার গর্ভবতী স্ত্রীকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়েছিলেন, সেদিনই এই বাচ্চাদের বাবা মরে গেছে। এরা কোনো কোটিপতি সন্তান নয়, এরা এই রাস্তার এক অসহায় মায়ের সন্তান। আমাকে ক্ষমা করে দাও মারিয়া, আমি ভুল করেছিলাম। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আমি সব বুঝতে পারছি। আমার বুকটা ফেটে যাচ্ছে মারিয়া, ওদের একবার আমার কুলে দাও। আমি 2 হাত বাড়িয়ে মারিয়ার কুল থেকে একটা বাচ্চাকে নিতে গেলাম, কিন্তু মারিয়া এক কদম পিছিয়ে গেল। তার চোখে যেন আগুন জ্বলে উঠল। খবরদার, আমার বাচ্চাদের গায়ে হাত দেবেন না। যে মানুষটা নিজের রক্তের চেয়ে মায়ের ব্যাংকের টাকা আর বাড়ি গাড়িকে বড় মনে করেছিল, তার কোনো অধিকার নেই এই নিষ্পাপ শিশুদের স্পর্শ করার। ঠিক তখনই মিথিলা হাঁপাতে হাঁপাতে সেখানে এসে পৌঁছালো। মারিয়া আর আমাকে এভাবে কথা বলতে দেখে তার মুখটা রাগে ও হিংসায় কুৎসিত হয়ে গেল। সে আমার হাত ধরে টেনে বলল, শায়ান, তুমি এই রাস্তার মেয়ের সাথে কি নাটক করছো? আর ও কি বলছে? কিসের বাচ্চার বাবা? তুমি কি এই নোংরা মেয়ের জালিয়াতির ফাঁদে পা দিচ্ছ? চলো বলছি। মিথিলার নোংরা মেয়ে শব্দটা শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। যে মারিয়াকে আমি একদিন নিজের হাতে ধ্বংস করেছি, আজ অন্য কেউ তাকে অপমান করবে, সেটা সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি মিথিলার দিকে তাকে চিৎকার করে উঠলাম, মুখ বন্ধ করো মিথিলা, আর একটাও বাজে কথা বলবে না। এ কোনো রাস্তার মেয়ে নয়, ও আমার মারিয়া, আর এই 2টো বাচ্চা আমার নিজের সন্তান। আমার তীব্র চিৎকারে মিথিলা স্তব্ধ হয়ে গেল। তার চোখ দুটো চড়ক গাছ। সে হয়তো ভাবতেও পারেনি যে শায়ান রহমান কোনোদিন তার উপর এভাবে চিৎকার করতে পারবে। মারিয়া আমাদের দুজনের দিকে একবার তাকালো। তার মুখে এক অদ্ভুত বিজয়ের হাসি ফুটে উঠল, যে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক চরম ধিক্কার। সে মিথিলার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভয় পাবেন না মিস মিথিলা, আপনার হবু বরের এই ভাঙারি কোরানো মারিয়ার প্রতি কোনো লোভ নেই। 4 বছর আগে উনি টাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলেন, আজ উনি টাকার জন্য আপনার পাশে আছেন। ওনাকে নিয়ে যান, ওনার স্থান ওই রাজপ্রাসাদেই মানায়, এই ধুলাবালির রাস্তায় নয়। কথাটা বলেই মারিয়া আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। 2 বাচ্চাকে বুকে চেপে ধরে ভিড়ের মাঝে দ্রুত হাঁটতে শুরু করলো। মারিয়া, শোনো মারিয়া, প্লিজ চলে যেও না। আমি পিছন থেকে ডাকতে ডাকতে এগোতে গেলাম, কিন্তু মিথিলা আমার সামনে এসে দাঁড়িয়ে পথ আটকে দিল। শায়ান, তুমি যদি আজ ওর পেছনে যাও, তবে মনে রেখো আমাদের বিয়ে তো হবেই না, আর তোমার মা তোমাকে ওনার সমস্ত সম্পত্তি থেকে আজীবনের জন্য বঞ্চিত করবেন। তুমি আবার সেই রাস্তায় এসে দাঁড়াবে। ভেবে দেখো কি চাও তুমি, ওই রাস্তায় ভিক্ষুক নাকি মায়ের কোটি টাকার সম্পত্তি? মিথিলার গলার আওয়াজ এক চরম হুমকি। আমি থমকে দাঁড়ালাম। দূরে মারিয়া ততক্ষণে একটা গলির মোড় পার হয়ে চোখের আড়ালে চলে গেছে। একদিকে আমার নিজের রক্ত, আমার সন্তানদের কান্না আর অনুতাপের আগুন, অন্যদিকে মায়ের কোটি টাকার সম্পত্তি আর মিথিলার হুমকি। 4 বছর আগে আমি সম্পত্তির লোভ সামলাতে পারিনি, কিন্তু আজ কি আমি আবার সেই একই ভুল করব? নাকি এবার সব ছেড়ে নিজের সন্তানদের বুকে টেনে নেব? আমার মাথার ভেতর তখন ঝড় বইছে। আমি মিথিলার দিকে তাকালাম, তারপর দূর আকাশের দিকে। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি। মিথিলার দেওয়া সেই চেনা হুমকি আর দূর গলির মূলে মিলিয়ে যাওয়া মারিয়ার অবয়ব, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আবার মনে হলো চারপাশের বাতাস আচমকা ভারী হয়ে গেছে। 4 বছর আগে ঠিক এই একই মোহ আমাকে অন্ধ করেছিল। আজ 4 বছর পর নিয়তি আবার আমাকে সেই একই চৌরাস্তায় এনে দাঁড় করিয়েছে। কি হলো শায়ান, এত ভাবার কি আছে? ওই জরাজীর্ণ অতীতকে আঁকড়ে ধরে ফুটপাতে নামবে, নাকি আমাদের রাজকীয় ভবিষ্যৎ বেছে নেবে? মিথিলা আমার উত্তরের অপেক্ষায় এক হাত কোমরে রেখে তাচ্ছিল্যের সুরে বলল। আমি মিথিলার দিকে তাকালাম। এই সেই মেয়ে যাকে আমার মা আমারই জন্য নির্বাচন করেছেন, যার আভিজাত্য আছে, রূপ আছে, কিন্তু একটা ক্ষুধার্ত শিশুর জন্য বুকে 1 ফোঁটা দয়া নেই। অথচ মারিয়া এক কাপড়ে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়েও আজ 4 বছর ধরে আমারই সন্তানদের বুকে আগলে এই তীব্র রোদে লড়াই করে যাচ্ছে। আমি একটা গভীর শ্বাস নিলাম। ভেতরে সমস্ত দ্বিধা, ভয় আর সম্পত্তির লোভ যেন এক মুহূর্তে
কর্পূরের মতো উড়ে গেল। মিথিলা, আমার গলা এবার আর কাঁপলো না, বরং এক অদ্ভুত দৃঢ়তা খেলে গেল কণ্ঠে। তোমার ওই কোটি টাকার রাজপ্রাসাদ আর তোমার আভিজাত্য তোমাকে নিয়ে থাকুক। 4 বছর আগে মায়ের সম্পত্তির লোভে আমি একটা জ্যান্ত মানুষকে খুন করেছিলাম। আজ নিজের রক্তকে চিনে নেওয়ার পর যদি আবার সেই ভুল করি, তবে খোদা আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। তার মানে তুমি কি বলতে চাও? সায়ান, মিথিলার চোখ দুটোর আগে বড় বড় হয়ে গেল। আমি বলতে চাই আমাদের এই বিয়ে এখানেই শেষ। আমার মায়ের সম্পত্তি ওনার কাছেই থাক, আমি আমার সন্তানদের ফেরত চাই। কথাটা বলেই আমি মিথিলার ধরে রাখা হাতের বাঁধন এক ঝটকায় মুক্ত করে দিলাম। মিথিলা পেছনে চিৎকার করে বলতে লাগলো, সায়ান, তুমি একটা আস্ত পাগল, তুমি ধ্বংস হয়ে যাবে সায়ান। আমার মা বাবা আর তোমার মা তোমাকে রাস্তায় নামিয়ে ছাড়বে। কিন্তু সেই চিৎকার তখন আমার কাছে কেবলই অর্থহীন কিছু শব্দ মাত্র। আমি তখন দৌড়াচ্ছি যে গলিটা দিয়ে মারিয়া তার 2 সন্তানকে নিয়ে ভেতরে ঢুকে গেছে। আমি সেই গলির দিকে অন্ধের মতো ছুটতে লাগলাম। গলিটা বেশ সরু আর নোংরা, চারপাশটা কেমন যেন গেঞ্জি। একটু এগোতেই বুঝলাম এটা শহরের একটা অবহেলিত বস্তি এলাকা। ভাঙাচোরা টিনের চাল, নর্দমার গন্ধ আর চারপাশের অভাবের ছাপ স্পষ্ট। আমি দুচোখ মিলে মারিয়াকে খুঁজতে লাগলাম। তীব্র অপরাধ বোধে আমার ফুসফুস ফেটে যাচ্ছিল। যে মারিয়া ধানমন্ডির শীততাপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে রাজকন্যার মতো থাকতো, সে আজ এই নরকুণ্ডে দিন কাটাচ্ছে। কিছু দূর গিয়ে একটা কুয়োর পাড়ে কয়েকজন মধ্যবয়সী মহিলাকে কাপড় কাচতে দেখে আমি হাঁপাতে লাগলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা, একটু আগে কুলে 2 যমজ বাচ্চা নিয়ে একটা মেয়ে এদিকে এসেছে, আপনারা কি দেখেছেন? ও কোথায় গেছে? মহিলারা প্রথমে আমার স্যুটবুট আর দামি ঘড়ি দেখে একটু অবাক হলেন। তারপর একজন হাত উঁচিয়ে ভেতরের একটা ভাঙা টিনের ঘরের দিকে ইশারা করে বললেন, ওই যে উত্তরের শেষ মাথায় তালি দেওয়া টিনের ঘরটা দেখতেছেন, ওইখানে থাকে মারিয়া। আজ কয়েক বছর ধইরা 2টা এতিম বাচ্চা লইয়া অনেক কষ্টে দিন কাটতেছে মেয়েটার। এতিম বাচ্চা শব্দটা আমার বুকে তীরের মতো বিঁধল। ওরা এতিম নয়, ওদের বাবা বেঁচে আছে। অথচ পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। আমি ধীর পায়ে সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার নামমাত্র একটা পুরনো চটের পর্দা ঝুলছে। ভেতর থেকে একটা বাচ্চার মৃদু কান্নার আওয়াজ আর মারিয়ার শান্ত কণ্ঠস্বর ভেসে আসছে। কেঁদো না বাবা, আর একটুখানি সহ্য করো, মা একটু পরেই তোমাদের জন্য ভাত ফুটিয়ে দিচ্ছে। লক্ষ্মী বাবা আমার, কেঁদো না। আমার চোখের জল আর বাধা মানল না। আমি কাঁপতে কাঁপতে চটের পর্দাটা সরিয়ে ঘরের ভেতরে পা রাখলাম। ঘরের ভেতরের দৃশ্য দেখে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল।